ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। এবছর যারা 2024-এ মাধ্যমিক দিয়েছ তাদের সিলেবাসে কিন্তু একটা আমূল পরিবর্তন হতে চলেছে। কিন্তু ঠিক এই বছরই হবে নাকি পরের বছরে হবে, সিলেবাসটা কেমন হবে, করতে পারা যাবে কিনা, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিকাশ ভবন থেকে সেরকম খবর নেই। কিন্তু এটা নিশ্চিত যে তোমরা 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু একাদশ শ্রেণী উঠেই একদম ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে যেতে হচ্ছে, কারণ তোমাদের 4টা সেমিস্টারের পরীক্ষা হবে। বাংলা কিন্তু তোমাদের বেস্ট অফ 5-এর মধ্যে বাংলার মিডিয়ামের ছাত্রছাত্রীদের বেস্ট অফ 5 না বাংলা যোগ হবেই এবং বাংলায় পাস করতেই হবে। তাই তোমরা যদি বাংলায় এগিয়ে থাকতে চাও, যে বিষয়টা কম্পালসারি হতে চলেছে সেটা কিন্তু সাহিত্যের ইতিহাস, এর কোনো পরিবর্তন হবে না। গদ্য পদ্য নাটক পরিবর্তন হলেও প্রাচীন মধ্যযুগের যে সাহিত্যের ইতিহাস, যেখান থেকে তোমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হয়, ভাষা থেকে 10 নম্বর, মোট 25 নাম্বার, এই জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এই জায়গার যে বিষয়গুলো অপরিবর্তিত থাকবে সেই জায়গার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আমি বলবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফল করার চিন্তা ভাবনা করছো, কারণ এতদিন পর্যন্ত 11টার কোনো গুরুত্ব ছিল না, ওই জন্য 11-এর উপর আমি কোনো সেরকম ভিডিও ছাড়িনি। কারণ তোমাদের কিন্তু এখন যে 11টা হচ্ছে সেটা ফাইনাল, কিন্তু কারণ তোমাদের যে সেমিস্টারগুলো হবে সে নাম্বারটা টোটাল যোগ হবে। তাই তোমাদের আজকে একাদশ শ্রেণীর বাংলার যে বিষয়টা হয়তো কম্পালসারি থাকবে তা নিয়ে আলোচনা করতে শুরু করেছি। দেখো, প্রাচীন মধ্যযুগ আজকে সাহিত্যের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এইখান থেকে তোমাদের দুটো বিষয় থাকবে, একটা চর্যাবোধ, শ্রীকৃষ্ণ কীর্তন। এর কোনো পরিবর্তন হতে পারে না, কারণ আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিকে এবং গ্র্যাজুয়েশনে অনার্স পাস কোর্স, যেটা তোমাদের পরীক্ষা এখন নাম হয়েছে নতুনভাবে, সেখানেও কিন্তু মেজর ও মাইনর সেখানেও দেখতে পেয়েছি যে প্রাচীন মধ্য আধুনিক কোনো পরিবর্তন হয়নি। আশা করছি উচ্চ মাধ্যমিক যারা একাদশ শ্রেণী উঠছ তাদেরও প্রাচীন মধ্যতে কোনো পরিবর্তন হবে না। তাই আজকে তোমাদের প্রাচীন মধ্য যুগ থেকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, যেখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন 100টা প্রশ্ন লিখতে হলে কতটা অগাধ জ্ঞান দরকার বুঝতে পারছো। তার জন্য শুধুমাত্র ভ্যাড় করে পড়লে হয় না। ইতিহাস আজকের দিন এমনই, তোমরা ইতিহাস ছাড়বো বললো ইতিহাস তোমাদের ছাড়বে না। কারণ যারা আর্টস নিয়ে পড়ছো তারা ভাবছো ইতিহাস ছেড়ে দেবো, যারা বাংলায় সায়েন্স নিয়ে পড়ছো তারা ইতিহাস আমার শেষ হয়ে গেল, কিন্তু সাহিত্যের ইতিহাস তোর পিছনে হাঁটা দেবে, ইতিহাস তোকে ছাড়বে না। তুমি ছাড়লে কি হবে, ইতিহাস তোমার পিছনে ছাড়বে। আর সেই ইতিহাস কোন ইতিহাস? বাংলা সাহিত্যের ইতিহাস। আজকে সেই ইতিহাসটা তোমাদের ভালো লাগাবই, এত বেশি ইন্টারেস্ট পাবে তোমরা যে ইতিহাস আর তোমাদের ছাড়তে ইচ্ছে করবে না, যদি আমার এই ক্লাসগুলো মন দিয়ে শোনো। তাহলে আজকে আমি তোমাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রাচীন মধ্যযুগের দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, চর্যাবোধ এবং শ্রীকৃষ্ণ কীর্তন। প্রাচীন মধ্যযুগের একমাত্র সবেধন নির্মণি একটি বই, যার নাম চর্যাবোধ। এবং মধ্যযুগকে আমরা ভাগ করি দুটো ভাগে, একটা প্রাচীন মধ্যযুগ, একটা অন্ত মধ্যযুগ। প্রাচীন মধ্যযুগের একমাত্র বই শ্রীকৃষ্ণ কীর্তন। মনে রাখতে হবে কিন্তু প্রাচীন যুগের একমাত্র বই কি বললাম? চর্যাপদ। মধ্যযুগকে ভাগ করছি কটা ভাগে? দুটো ভাগে, একটা আদি মধ্যযুগ, অন্ত মধ্যযুগ। অন্ত মধ্যযুগের বই প্রচুর আছে, এই মুহূর্তে তোমাদের ওখানে যেতে হবে না। এখন তোমাদের দুটো বই খুব গুরুত্বপূর্ণ, যে প্রাচীন যুগের একমাত্র সবেধন নীলমণি বলি আমি চর্যাপদ, আর আদি মধ্যযুগের একমাত্র বই শ্রীকৃষ্ণ কীর্তন। এই দুটো বিষয় যদি তোমরা আয়ত্ত করতে পারো, যারা মাধ্যমিক 2024-এ দিয়েছ তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত ইন্টারেস্ট পেয়ে যাবে তোমাদের নতুন সিলেবাসের প্রতি। তাই তোমাদের এই দুটো বিষয় জানতে হবে। অন্তমধ্যযুগে বই প্রচুর আছে, অনুবাদ কাব্য, মঙ্গল কাব্য, সেসব পরে হবে। আধুনিক যুগ হয়তো তোমার সেকেন্ড সেমিস্টারে আসবে, অর্থাৎ 12-এ আসবে, কিন্তু 11-এর পরীক্ষায় কিন্তু প্রাচীন মধ্যযুগ থাকবে। এবং চর্যাবোধ শ্রীকৃষ্ণ কীর্তনকে নিখুঁতভাবে জানতে হবে। তাহলে চর্যাবোধ কি? চর্যাবোধ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বই। তাহলে সবচেয়ে প্রথম তোমাদের বই কোনটা? এত যে বাংলা বই পড়ছো, তোমাদের বাঙালি হিসেবে জানতে হবে না কোন বইটা প্রথম, সেটা অবশ্যই চর্যাপদ। এই চর্যাপদটাই তোমাদের প্রথম বাংলা বই, এর আগে কোনো মুদ্রিত বই তোমাদের হাতে পাবে না চর্যাপদ ছাড়া। কিন্তু এই চর্যাপদ বইটা কিন্তু আমার বাংলায় ছিল না। শুধু বাংলা কেন, গোটা ভারতবর্ষে ছিল না। এই বইটাকে আনতে হয়েছে বহির্দেশ থেকে। কোন জায়গা থেকে? নেপাল থেকে। নেপাল থেকে এই বইটা কিন্তু আমার বাংলাতে এসেছে।
তো কি করে আমাদের এই চর্যাপদ বইটা চলে গেল নেপালে? আসলে চর্যাপদ তো বৌদ্ধদের গ্রন্থ, বৌদ্ধ সাধনার গ্রন্থ। আর তোমরা অনেকেই ইতিহাসে পড়ে নিয়েছো যে গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের কপিলাবস্তু, অর্থাৎ সেই জায়গাতেই ধর্মগ্রন্থ যাবে, এটাই তো স্বাভাবিক। তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন তার জায়গা কোনটা তোমরা জানো? এই ভারতবর্ষের মধ্যে একমাত্র বৃন্দাবন ধাম, সেটাই হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণের আদিধাম, সেখানে চলে গিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বাংলার থেকে শ্রীকৃষ্ণ কীর্তন চলে গেল বিহার, একদম উত্তর ভারতে বৃন্দাবনে, আবার সে চর্যাপদ চলে গেল বহির্ভারতে নেপালে, কি করে বইগুলো গেল? এটা জানতে হবে। তো আবিষ্কর্তা এইসব তো আলোচনা পরে হবে। আসলে আমরা জানি 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, কত বড় নামটা দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 12 জন সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করেছিলেন। তখন আমরা জানি বাংলায় চলছিল পাল সেনদের শাসন, দীর্ঘ পাল সেন এবং লক্ষণ সেন বাংলার শেষ শাসক। বৃদ্ধ লক্ষণ সেনকে আক্রমণ করেছিলেন এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি মাত্র 12 জন সৈন্য নিয়ে। এই 12 জন সৈনিকের ভয়ঙ্কর আক্রমণে কি হয় না, আমাদের চলে যান আমাদের ভয়ে বাংলাতে গৌড়বঙ্গে চলে যান, বাংলা কিন্তু চলে যায় শাসকবিহীন অবস্থা থাকে। খুব সহজে বাংলাকে আক্রমণ করে বসলো কারা? এই মুসলিমরা। তারপর থেকে 250 বছরকার মুসলিম শাসনে বাংলার কোনো সৃষ্টি হয়নি। এই সময়টাকে আমরা কি বলে থাকি? বন্ধা বা অনুর্বর যুগ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যুগকে কেন বন্ধা বা কেন অনুর্বর যুগ বলা হয়। 250 বছরকাল বাংলা সাহিত্যে কোনো সৃষ্টি হয়নি বলে এই যুগকে বলা হয় বন্ধা যুগ। আজকে আরেকটি দ্বিতীয়, এই জন্য আমরা জানি এই যখন বাংলার মুসলিমরা এলো, বাংলার মঠ মন্দির মসজিদ, বাংলার মঠ মন্দির যা আছে সব ধ্বংস করে, হিন্দুর যা কিছু আছে সোমনাথ ঢাকেশ্বরী সব, শুধু মুসলিম স্থাপত্য থাকবে, সেই ভয়ে আমাদের এখান থেকে চর্যাপদ বইটা চলে গেল একদম নেপাল। অনুরূপভাবে আমাদের এখানে যে হিন্দুদের যে গ্রন্থগুলো আছে শ্রীকৃষ্ণ কীর্তন, সেই বইটা চলে যায় বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আশ্রিত হয়। আজকে আমি শুধু এটুকুই বললাম যে এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাকে আক্রমণ করেছিল এবং তারপর 250 বছরকাল কেন সৃষ্টি হয়নি, মুসলিম রাজত্বে আমাদের এই ধর্মীয় গ্রন্থগুলো সব বাইরে চলে যায়, হয় বহির্বঙ্গে কিংবা বহির্ভারতে। পরবর্তীকালে যখন আমরা জানি ইলিয়াস শাহী, হুসেন শাহী আমল শুরু হয়, তাদের উদারতার ফলে আবার ওই বহির্দেশ থেকে এই চর্যাপদ এখানে এলো, শ্রীকৃষ্ণ কীর্তন এখানে এলো। তাই আজকে আমার আলোচনা যে বিষয়টা হলো বন্ধা যুগ, অনুর্বর যুগ কেন, বাংলা থেকে চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন কেন বাইরে চলে গিয়েছিল, এই নিয়ে তোমাদের অনেক অনেক ইন্টারেস্টিং বিষয় আলোচনা হবে। আজকে তোমাদের প্রথম একটা সূত্রপাত করলাম এবং একাদশ শ্রেণী যারা 2024-এ ভর্তি হবে, বাংলা তোমাদের যেখানে আবশ্যিক বিষয় এবং উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে তোমাদের প্রথম বছর থেকেই, তাই সিরিয়াসলি তোমাদের পড়াশোনা করতে হবে উচ্চ ভালো ফলের জন্য, একাদশ শ্রেণী আর অবহেলা নয়। তাই আজকে এইটুকু পড়ে বা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা যত বেশি কমেন্ট করবে জানবে, তত বেশি আমি তোমাদের কাছে আরও উৎসাহিত, আরও ভালো ভালো ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের এই মুহূর্তে সিলেবাস পরিবর্তন হয় আর যদি কোনো বই না বেরোয়, তাহলে কিন্তু বই বেরোতে দেরি হয়, তাহলে আমরা জানি যে বিভিন্ন এক্সপার্ট স্কুল টিচাররা তোমাদেরকে এই ইউটিউবের প্ল্যাটফর্মে অনেক অনেক ক্লাস দেবে। আমিও তোমাদের কাছে স্পেশালি বাংলার উপর অনেক ক্লাস দেবো। তো নিশ্চিতভাবে আমার এই প্ল্যাটফর্মে থাকো এবং আরও বন্ধুদের শেয়ার করবে বন্ধুদের। আজকে এই থাকছে, আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে। এই পরে সকলে ভালো থেকো।